আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বই ক্লাস 9 এর নতুন যে কারিকুলাম সেটা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে পদার্থের অবস্থা। চলো আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের পদার্থের অবস্থা চ্যাপ্টারের পর্ব নাম্বার হচ্ছে এক এক নাম্বার পর্ব। এক নাম্বার পর্ব। কেমন? চলো আমরা শুরু করি। এই পৃথিবীটা কিন্তু দুই ধরনের পদার্থ দিয়ে তৈরি। দুই ধরনের পদার্থ না, দুইটা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। শক্তি সম্পর্কে আমরা একটু পরে জানবো। তবে আমাদের পদার্থ সম্পর্কে অবশ্যই কি করতে হবে? জানতে হবে। তাহলে পদার্থ হতে গেলে কি কি দরকার? একটা জিনিস দরকার, সেটা হচ্ছে নির্দিষ্ট ভর থাকতে হবে, আর একটা হচ্ছে জায়গা দখল করতে হবে। তাহলে পদার্থ হওয়ার সংজ্ঞাটা কি? যে বস্তু যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলতে পারি। ওকে, তো বুঝলাম। ঠিক আছে। তাহলে শক্তি জিনিসটা কি? শক্তি হচ্ছে জায়গা দখল করে না। শক্তি কি করে না? জায়গা দখল করে না। তার পদার্থ হতে গেলে অবশ্যই জায়গা দখল করতে হবে এবং নির্দিষ্ট ভর থাকতে হবে। নির্দিষ্ট কি থাকতে হবে? ভর থাকতে হবে। তা আমরা একটু বলি যে পদার্থ হতে যা যা প্রয়োজন, একটা নির্দিষ্ট ভর থাকতে হবে, আর একটা হচ্ছে জায়গা দখল করতে হবে। ঠিক আছে। তাহলে শক্তি কিন্তু জায়গা দখল করে না। তাই পদার্থ হতে গেলে অবশ্যই তোমাকে জায়গা দখল করতে হবে। ঠিক আছে। তাহলে পৃথিবী আমাদের দুইটা পদার্থ, একটা পদার্থ, একটা হচ্ছে দুইটা জিনিস, একটা পদার্থ, একটা হচ্ছে শক্তি। তাহলে পদার্থ হতে গেলে নির্দিষ্ট ভর লাগবে আর নির্দিষ্ট জায়গা দখল করতে হবে। আর শক্তি জায়গা দখল করে না। ঠিক আছে। তাহলে পদার্থ হতে গেলে অবশ্যই জায়গা দখল করতে হবে। চলো এবার আমরা পদার্থ অবস্থা সম্পর্কে জানি। তাহলে পদার্থের অবস্থা মূলত কয় ধরনের বলো তো? আমরা খুবই ছোটবেলা থেকে শিখে আসছি যে পদার্থ আসলে তিন ধরনের অবস্থা। অবস্থা বলতে আমরা শিখছি কঠিন, তরল আর এটা হচ্ছে বায়বীয় অথবা গ্যাসীয়। কিন্তু না, পদার্থের অবস্থা মূলত চার ধরনের, তবে লাগে হচ্ছে তিন ধরনের। এই জন্য আমরা শিখি হচ্ছে তিন ধরনের। আমরা শিখি কয় ধরনের? তিন ধরনের, কিন্তু মূলত কয় ধরনের? চার ধরনের। তাহলে কি কি? এটা হচ্ছে কঠিন, কঠিন, তরল, বায়বীয় অথবা গ্যাসীয়। আর একটু সবার লাস্টটা হচ্ছে এক্সট্রা যেটা আছে সেটার নাম হচ্ছে প্লাজমা। তাহলে আমাদের একটু শিখতে হবে। তাহলে এই প্লাজমাটা কিন্তু আমাদের এক্সট্রা। এই প্লাজমাটা আমাদের কিন্তু কি এতদিন আমরা শিখি নাই, কিন্তু সেটা এখন বর্তমানে কি করতে হবে? তোমাকে একটু শিখতে হবে। তবে এটা লাগবে না, তোমার কোথাও লাগবে না। এই জন্য আমরা তিনটে জিনিসই শিখবো এবং ওই তিনটে জিনিসই পড়বো। সেটা হচ্ছে কঠিন, যেটা ইংলিশ নাম হচ্ছে সলিড, ইংলিশ নামগুলো একটু শিখতে হবে। কঠিন ইংলিশ নাম হচ্ছে সলিড, তরল হচ্ছে লিকুইড, বায়বীয় অথবা গ্যাসীয় হচ্ছে গ্যাস বা গ্যাসাস। আর প্লাজমা ইংলিশ নাম হচ্ছে প্লাজমা। প্লাজমা ইংলিশ নামটা কি হবে ভাইয়া? প্লাজমা হবে। তাহলে পদার্থ মূলত পদার্থের অবস্থা মূলত চার ধরনের, তবে আমাদের শিকা লাগে হচ্ছে তিন ধরনের। আমাদের শিকা লাগে কয় ধরনের? তিন ধরনের। এবার আমরা তিন ধরনের অবস্থা নিয়ে আমরা পড়বো। তিন ধরনের অবস্থা নিয়ে কি করবো? আমরা পড়বো। চলো আমরা পড়ি। কেমন? চলো। হ্যাঁ, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে দেখো তো উল্লেখ্য, কঠিন, তরল, বায়বীয় অবস্থা আমাদের প্রকৃতিতে পাওয়া গেলেও প্লাজমা কিন্তু আমাদের প্রকৃতিতে পাওয়া যায় না। তাহলে প্লাজমা কোথায় পাওয়া যায়? সাধারণত অধিক উত্তপ্ত আর অধিক চাপীয় পরিবেশে। যেগুলো সাধারণত অধিক উত্তপ্ত এবং অধিক চাপীয় পরিবেশে প্লাজমা অবস্থা দেখা পাওয়া যায়। প্লাজমা অবস্থা দেখা পাওয়া যায়। তাহলে প্লাজমার সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের সূর্য। আমার এই সূর্যটাকে কিন্তু আমরা কঠিনও বলতে পারবো না, তরলও বলতে পারবো না, বায়বীয় পদার্থ বলতে পারবো না। এটাকে আমাদেরকে বলতে হবে প্লাজমা। এটা আমাকে বলতে কি বলতে হবে? কারণ এটা হচ্ছে অধিক উত্তপ্ত। অধিক কি? উত্তপ্ত। কেমন? তাহলে অধিক উত্তপ্ত আর অধিক চাপীয় পরিবেশে কি করবো? আমরা প্লাজমা অবস্থার দেখা পাবো। প্লাজমা অবস্থার দেখা পাবো। চলো এবার আমরা কঠিন, তরল, বায়বীয় অবস্থা সম্পর্কে কিছুটা জানি। একটু খেয়াল করো। তাহলে কঠিন অবস্থার ক্ষেত্রে বা কঠিন পদার্থের ক্ষেত্রে পদার্থের যে অণু পরমাণুগুলো আছে এগুলো খুবই কনজাস্টেড অবস্থায় থাকে, প্রায় একটার সাথে একটা লাগানো থাকে। তবে দেখো, লাগানো থাকে বলতে সংস্পর্শে আসে না কিন্তু, একটুখানি ওদের মাঝখানে ফাঁকা থাকে। মানে দুইটা অণুর মাঝখানে বা দুইটা পরমাণুর মাঝখানে একটুখানি ফাঁকা থাকে। একটুখানি কি হয়? ফাঁকা থাকে। একদম লাগানো অবস্থায় থাকে না। লাগানো অবস্থায় থাকে না। ঠিক আছে। তলপথ অণুগুলা একটু দূরে দূরে থাকে, আর বায়বীয় অণুগুলো আরো বেশি দূরে থাকে। আরো বেশি দূরে থাকে। তাহলে আমরা কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ তিনটা চিত্র দেখলাম। এবার আমরা সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আমরা কি জানবো? বৈশিষ্ট্য সম্পর্কে। চলেন আমরা জানি। তাহলে কঠিন পদার্থ, উপর হেডিং দেন কঠিন পদার্থ।
কঠিন পদার্থে কি কি বৈশিষ্ট্য আমরা শিখবো দেখেন তো। নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট ভর থাকে। কঠিন পদার্থে নির্দিষ্ট ভর আছে। যেমন আমরা যদি চিন্তা করি, এটা যদি একটু কঠিন পদার্থ হয়, এটা নির্দিষ্ট কি আছে, ভর আছে। কেমন? আবার এটা নির্দিষ্ট আকার আছে, কিন্তু নির্দিষ্ট শেপ আছে। কেমন? তাহলে নির্দিষ্ট আকার আছে। আবার নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন থাকে, নির্দিষ্ট আয়তন থাকে। কেমন? তাহলে আয়তন আমরা কিভাবে মেজার করি বলেন তো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা গুণ করলে আমরা কি পাবো? আয়তন পাবো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা গুণ করলে আমরা কি পাবো? আয়তন পাবো। ঠিক আছে? তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট ভরও থাকে, নির্দিষ্ট আকারও থাকে, আবার নির্দিষ্ট আয়তনও থাকে। তিনটাই থাকে, তিনটাই থাকে। ঠিক আছে? এবার দেখেন আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। তাহলে এখানে কণাটা কি? এই কণাটা কি আমরা শিখতে হবে। কেমন? তাহলে একটু খেয়াল করেন, কণা মানে হচ্ছে যে, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে কণা। কণা কেমন? কণা, কণা এটা হচ্ছে দুইটা জিনিস হতে পারে। ইদার হতে পারে অণু, অথবা হতে পারে পরমাণু, অথবা কি হতে পারে? পরমাণু। আবার এই অণুর ভিতর কিন্তু আবার পরমাণু থাকবে। এই অণুর ভিতর আবার কি থাকবে? পরমাণু থাকবে। তাহলে কণা বলতে আমরা অণুকে বুঝতে পারি, অথবা পরমাণুকে বুঝতে পারি। দুইটা জিনিসকে আমরা বুঝতে পারি। ঠিক আছে? দুইটা জিনিসকে একসাথে বোঝানোর জন্য এখানে কণা শব্দটা কি করা হয়? ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন তো আন্তঃকণা আকর্ষণ বল। দুইটা কণার মাঝখানে যে আকর্ষণ বলটা কাজ করে, সেটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ বল আমি আরেকবার বলি, সেটা হচ্ছে দুইটা অণুর মাঝখানে অথবা দুইটা পরমাণুর মাঝখানে যে আকর্ষণ বলটা কাজ করে, সেটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আর এটা সবচেয়ে বেশি কোথায়? কঠিন পদার্থে। ঠিক আছে? আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে আন্তঃআণবিক দূরত্ব হবে সবচেয়ে কম। আন্তঃআণবিক দূরত্ব কি? দুইটা অণুর মাঝখানে যে দূরত্ব, যে ডিস্টেন্স, দুইটা অণুর মাঝখানে যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আকর্ষণ যদি সবচেয়ে বেশি হয়, দূরত্ব হবে সবচেয়ে কম। সোজা কথা, আমরা যাকে আকর্ষণ করি তাকে কাছাকাছি আসতে চাই নাকি দূরে চলে যেতে চাই? অবশ্যই আমরা কাছাকাছি আসতে চাই। তাহলে আমরা বলতে পারি যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি কঠিনের ক্ষেত্রে বা কঠিন পদার্থের ক্ষেত্রে, তাই আন্তঃআণবিক দূরত্ব হবে সবচেয়ে কম। আন্তঃআণবিক দূরত্ব হবে কি? সবচেয়ে কম। তাই কণাগুলো খুব কাছাকাছি, তাই কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে নির্দিষ্ট আকার হয়। কাছাকাছি থাকার কারণে নির্দিষ্ট অবস্থানে থাকে আর নির্দিষ্ট আকারও হয়। এই জন্য কঠিন পদার্থের নির্দিষ্ট কি থাকে? আকার থাকে বা শেপ থাকে। ঠিক আছে? কণাগুলো খুব কাছাকাছি থাকে, একদম কনজাস্টেড অবস্থা থাকে, একদম লাগানো থাকে না। কিন্তু আমি বারবার বলতেছি, লাগানো থাকে না, তবে খুব কাছাকাছি থাকে। আর এই কাছাকাছি থাকার কারণে ওরা কিন্তু কোনোভাবেই ছুটাছুটি করতে পারে না। ওরা কিন্তু কোনোভাবেই ছুটাছুটি করতে পারে না। অর্থাৎ কণাগুলোর গতিশক্তি সবচেয়ে কম হয়। কারণ আমরা জানি ছুটাছুটি করতে পারা মানে হচ্ছে ওটার নির্দিষ্ট ব্যাগ থাকবে। আর ব্যাগ থেকে আসবে গতিশক্তি। ব্যাগ থেকে কি আসবে? গতিশক্তি। এবং এই গতিশক্তিটা আমরা বল, তাপ, শক্তি, কেমন, এই চ্যাপ্টারটাতে আমরা লাস্টের দিকে পড়ছি যে গতিশক্তি কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কে সমান কি? আর গতিশক্তি আমরা যেটা শিখছি, গতিশক্তি সেটা হচ্ছে কে। কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার বাইয়া বি স্কোয়ার। তাহলে যার বেগ আছে, যার বেগ আছে তার অবশ্যই কি থাকবে? গতিশক্তি থাকবে। আর যার কার বেগ কখন, আর কার বেগ কখন থাকবে বা যার বেগ কখন থাকবে? যখন সে ছুটাছুটি করতে পারবে। ছুটাছুটি যদি করতে পারে, তার নির্দিষ্ট একটা ব্যাগ থাকবে, আর ব্যাগ থাকলে তার অবশ্যই কি থাকবে? গতিশক্তি থাকবে। এটা বলা হয়েছে। ঠিক আছে? কণাগুলো খুব কাছাকাছি থাকার কারণে ছুটাছুটি করতে পারে না, অর্থাৎ কণাগুলোর গতিশক্তি সবচেয়ে কম হয়। কণাগুলোর গতিশক্তি কি হয়? সবচেয়ে কম হয়। কেমন? আচ্ছা, তারপর যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে চাপ প্রয়োগ করলে, চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না, মানে এদের আয়তন হ্রাস পায় না। এদের আয়তন কি পায় না? হ্রাস পায় না, কোনোভাবে হ্রাস পায় না। তাপমাত্রা বাড়ালে আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে কিন্তু আয়তন বৃদ্ধি পায়, কিন্তু বৃদ্ধি পায়, তবে সেটা খুবই কম পরিমাণে, তবে সেটা খুবই কম পরিমাণে। ঠিক আছে? খুবই নগণ্য আর কি, খুবই নগণ্য। কেমন? তারপর হচ্ছে তলপদার্থ। তাহলে তলপদার্থের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য শিখবো আমরা? নির্দিষ্ট ভর আছে। আমরা পানি কি জানি? পানি হচ্ছে এক ধরনের তরল পদার্থ। তাহলে পানির নির্দিষ্ট কি আছে? ভর আছে। নির্দিষ্ট আয়তন থাকে বা নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। একটা জিনিস খেয়াল করবেন যে তরল পদার্থ বা পানি, আমরা উদাহরণ হিসেবে কি নিলাম? পানি। পানির কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। মানে পানিটাকে যদি আমরা একটা ছোট পাত্রে রাখি, সে আয়তন কিভাবে পাই? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা গুণ করে। তাহলে ছোট পাত্রে রাখলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করার পর যে আয়তনটা আসবে, সেই একই পানিকে যদি একটা বড় পাত্রে রাখি, তাহলে সেই ক্ষেত্রেও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে একই আয়তন আসবে। আর এই জন্য বলা হয়েছে যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। নির্দিষ্ট কি আছে ভাইয়া? আয়তন আছে। মানে আয়তন হচ্ছে ফিক্সড।
একই জিনিসকে হচ্ছে বড় পাত্রে রাখো বা ছোট পাত্রে রাখো, আয়তন দুই জায়গায় কি আসবে, সেম আসবে। এই জন্য এটার নাম কি হয়েছে, নির্দিষ্ট আয়তন আছে। তবে বা কিন্তু নির্দিষ্ট আকার নেই। আকার নেই সেটা আমরা জানি, ছোটবেলাতে শিখছি। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকারটা ধারণ করে। তাহলে ছোট পাত্রে রাখলে আকারটা একরকম হবে, বড় পাত্রে রাখলে আকারটা আরেক রকম হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে আন্তঃকণা, যে আন্তঃকণা দুটো কণার মাঝখানে বা দুটো অণুর মাঝখানে বা দুটো পরমাণুর মাঝখানে আকর্ষণ বলটা কঠিনের চেয়ে একটু কম হয়, একটু কম হয়, এবং আন্তঃআণবিক দূরত্বটা কঠিনের চেয়ে একটু বেশি হয়। মানে এখানে মনে রাখবেন যে আন্তঃআণবিক আকর্ষণ বল আর আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক বা উল্টা। উল্টা বলি, আমরা উল্টা বলি। তাহলে এখানে ব্যস্তানুপাতিক না বলে উল্টা বলি। মানে আকর্ষণ বলটা যদি বেশি হয়, দূরত্ব আন্তঃআণবিক দূরত্বটা কম হবে, অথবা আকর্ষণ বলটা যদি কম হয়, দূরত্বটা বেশি হবে। যেহেতু এখানে কঠিনের চেয়ে একটু কম, তাহলে দূরত্বটা কঠিনের চেয়ে একটু বেশি হবে। তাই কণাগুলো তুলনামূলকভাবে বেশি দূরত্ব কি করে, অবস্থান করে। যেমন আমরা চিত্রে দেখছিলাম যে কঠিনের চেয়ে তলপথ অণুগুলো কি হয়, একটু বেশি দূরত্ব কি করে অবস্থান করে। কণাগুলো একটু ছুটোছুটি করতে পারে, কণাগুলো একটু ছুটোছুটি করতে পারে বলতে একটু স্পেস পায়, একটু স্পেস পায়, যার কারণে ওরা কি করতে পারে, একটু ছুটোছুটি করতে পারে। তাই কণাগুলো গতিশক্তি কঠিনের চেয়ে কি হয়, বেশি হয়। কিন্তু কঠিনে তো কনজাস্টেড অবস্থা থাকে, লাগানো অবস্থায় থাকে প্রায়। ঠিক আছে, এই জন্য ওরা কি করতে পারে না, অতটা ছুটোছুটি করতে পারে না। কিন্তু এই কণাগুলো কি হয়, একটু একটু স্পেস থাকে কিন্তু, তাই ওরা একটু ছুটোছুটি করতে পারে। এই জন্য গতিশক্তি কঠিনের চেয়ে কি হয়, বেশি হয়। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায় না। চাপ প্রয়োগে কি হয় না, আয়তন হ্রাস পায় না। কিন্তু তাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি পায়। তাপ প্রয়োগে কি পায়, আয়তন বৃদ্ধি পায়, এবং তার কঠিনের চেয়ে বেশি। ঠিক আছে, দেখো, কঠিন পদার্থ কিন্তু তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়, তবে সেটা খুব অল্প পরিমাণে। ঠিক আছে, কিন্তু তরল পদার্থ তাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি পায়, সেটা কঠিনের চেয়ে একটু বেশি। মানে আমরা যদি একটু বলি যে কঠিন পদার্থ যদি একই পরিমাণ তাপ দিয়ে আমরা কঠিন পদার্থ যদি প্রসারণ হয়েছে এতটুকু, কিন্তু তরল পদার্থ প্রসারিত হবে আর একটু বেশি, আর একটু কি হবে, বেশি হবে। ঠিক আছে, ঠিক আছে। একটা লোহার লোহার যে বৃদ্ধি, লোহার যে প্রসারণ, সেটা হচ্ছে একটা পানির প্রসারণ কি হবে, একটু বেশি হবে। কেমন? কারণ হচ্ছে লোহা হচ্ছে কঠিন পদার্থ আর পানি হচ্ছে আমাদের তরল পদার্থ। আর আমরা জানি তাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, সব জায়গায় সবাই আয়তন বৃদ্ধি পায়। কঠিন পদার্থের ক্ষেত্রে বৃদ্ধি পায়, তরল পদার্থের ক্ষেত্রে বৃদ্ধি পায়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বৃদ্ধি পায়। তবে কঠিন পদার্থে একটু কম বৃদ্ধি পায়, আবার তরল পদার্থে একটু বেশি বৃদ্ধি পায়, মানে কঠিনের চেয়ে একটু বেশি বৃদ্ধি পায়। কেমন? তারপর সবার লাস্টে আমরা শিখবো হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ নির্দিষ্ট ভর আছে, অবশ্যই ভর আছে। আমরা যখন একটা বাতাস নিই, দেখবেন একটা বেলুনে যদি আমরা কি ফু দিয়ে ফুলাই, তাহলে এই যে ফু দিয়ে যে বাতাসটা দিচ্ছি, সেটা একদম কি পদার্থ, গ্যাসীয় পদার্থ। এটা নির্দিষ্ট একটা কি আছে, অবশ্যই ভর আছে। তবে নির্দিষ্ট আকার নাই, নির্দিষ্ট আয়তন নাই। আমি একটু বলি, সেটা হচ্ছে নির্দিষ্ট আকার নাই এটা বুঝলাম, কিন্তু নির্দিষ্ট আয়তন নেই এটা আমরা বুঝলাম না। যেমন আমি একটু বলি, গ্যাসীয় পদার্থ পাত্রের পুরো আয়তন দখল করে। এখানে দুটো জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে নির্দিষ্ট আয়তন আর একটা শুধু আয়তন। গ্যাসীয় পদার্থের আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আয়তন নেই। কেমন? তাহলে দুটো জিনিস কেমনে কি বুঝাই আমি, সেটা হচ্ছে যে আয়তন আছে, তাহলে গ্যাসীয় পদার্থটা যে পাত্রে আপনি রাখবেন, সেই পাত্রের পুরো আয়তনটা কি করে ফেলে, দখল করে ফেলে। তাহলে পাত্রের আয়তনটাই হবে গ্যাসীয় পদার্থের আয়তন। পাত্রের আয়তনটা কি হবে, গ্যাসীয় পদার্থের আয়তন। তো এতটুকু গ্যাস নিলাম আমরা, সেটাকে ছোট পাত্রে রাখছি, তাহলে এক ধরনের আয়তন হবে। ছোট, তাহলে ছোট পাত্রটা যখন ধরেন, ছোট পাত্রটা হচ্ছে আপনার 5 মিটার কিউব। ছোট পাত্রটা হচ্ছে 5 মিটার কিউব, তাহলে সেই ক্ষেত্রে পুরো ওই গ্যাসটার আয়তন হবে 5 মিটার কিউব। আবার সেই একই গ্যাসটাকে, সেম পরিমাণ গ্যাসটাকে যদি আমরা 5 মিটার কিউব একটা বোতলের জায়গায় যদি একটা যে 50 মিটার কিউব বোতলে রাখি, তাহলে সেই ক্ষেত্রে ওই ওই গ্যাসটার আয়তন হবে 50 মিটার কিউব। কারণ আমরা জানি পুরো পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন। তাহলে পাত্রের আয়তন যেখানে 50 মিটার কিউব, সেখানে গ্যাসীয় পদার্থের আয়তনও কি হবে, 50 মিটার কিউব হবে। অর্থাৎ আয়তন আছে, পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন। আয়তন আছে, তবে নির্দিষ্ট আয়তন নেই, মানে আয়তনটা ফিক্সড না। আয়তনটা কি না ভাইয়া, ফিক্সড না। এই জন্য আমরা বলতে পারি নির্দিষ্ট আয়তন নেই, আয়তনটা ফিক্সড না, কিন্তু আয়তন আছে। তাহলে আয়তন কিভাবে বের করবো আমরা, ওই পাত্রের আয়তনটাই হবে গ্যাসীয় পদার্থের আয়তন। পাত্রের আয়তনটা কি হবে, গ্যাসীয় পদার্থের আয়তন। পাত্রের আয়তন যদি 5 মিটার কিউব হয়, গ্যাসীয় পদার্থের আয়তন হবে 5 মিটার কিউব। পাত্রের আয়তন যদি 50 মিটার কিউব হয়, তাহলে আমাদের গ্যাসীয় পদার্থের আয়তনও কি হবে, 50 মিটার কিউব হবে। যেহেতু এক এক পাত্রে এক এক রকম কি দিচ্ছে, আয়তন দিচ্ছে, সেজন্য আমরা বলতে পারি আয়তন হচ্ছে আছে, তবে নির্দিষ্ট আয়তন নেই। আর গ্যাসীয় পদার্থ পাত্রের পুরো আয়তন কি করে ফেলে, দখল করে ফেলে। আচ্ছা, চলেন আমরা আরেকটু যাই। সেটা হচ্ছে যে
চল, সেটা হচ্ছে যে এখানে আন্তঃকোণ আকর্ষণ বল সবচেয়ে বেশি, সবচেয়ে কম, মানে প্রায় নগণ্য। প্রায় কি আকর্ষণ, দুইটা কণার মাঝে আকর্ষণ বল হচ্ছে প্রায় নগণ্য। আন্তঃআণবিক দূরত্ব তাহলে নগণ্য হলে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হবে। যদি আকর্ষণ বল নগণ্য হয় তাহলে আন্তঃআণবিক দূরত্ব হবে সবচেয়ে বেশি। ফলে কণাগুলো অনেক দূরত্ব অবস্থান করে, অনেক দূরত্ব অবস্থান করে। কেমন? আচ্ছা, তাহলে কণাগুলো দূরে দূরে থাকার কারণে, কণাগুলো দূরে দূরে থাকার কারণে বেশি ছুটাছুটি করতে পারে। কণাগুলো দূরে দূরে থাকার কারণে করতে পারে, বেশি ছুটাছুটি করতে পারে। তাই কণাগুলোর গতিশক্তি সবচেয়ে বেশি হয়। কণাগুলোর গতিশক্তি কি হয়? সবচেয়ে বেশি হয়। স্বাভাবিক, কারণ দূরে দূরে থাকার কারণে অনেক বেশি স্পেস পায়, অনেক বেশি কি পায় ভাইয়া? স্পেস পায়। এই স্পেস পাওয়ার কারণে সে কি করতে পারে? অনেক বেশি ছুটোছুটি করতে পারে, তাই কণাগুলোর গতিশক্তি সবচেয়ে বেশি হয়। আমি আরেকবার বলি কেমন, সেটা হচ্ছে যে কণাগুলো দূরে দূরে থাকার কারণে বেশি ছুটোছুটি করতে পারে, তাই কণাগুলোর গতিশক্তি হয় সবচেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে সামান্য চাপ প্রয়োগে আয়তন অনেক কমে যায়। মানে আমরা যদি একটু সামান্য চাপ প্রয়োগ করি তাহলে দেখা যাবে আয়তন অনেক কমে গেছে। ঠিক আছে? এমন কি হয় যে আয়তন এতটা কমে যায় যে সেটা বায়বীয় পদার্থ থেকে আয়তন কমে সেটা তরল পদার্থে পরিণত হয়। বায়বীয় পদার্থ থেকে আয়তন কমে সেটা তরল পদার্থে পরিণত হয়। এমনটা অনেক সময় হয়। আবার তাপ প্রয়োগ করলে আয়তন অনেক বেড়ে যায়। ঠিক আছে? তাপ প্রয়োগ করলে কিন্তু কঠিন পদার্থের আয়তনও বাড়ে, তরল পদার্থের আয়তনও বাড়ে, আবার বায়বীয় পদার্থের আয়তনও বাড়ে। কঠিন পদার্থের প্রসারণ অপেক্ষা তরল পদার্থের প্রসারণ বেশি, আবার তরল পদার্থের প্রসারণ অপেক্ষা বায়বীয় পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি অর্থাৎ আমরা বলতে পারি তাপ প্রয়োগ আয়তন হচ্ছে অনেক বেড়ে যায়। ঠিক আছে? অনেক বায়বীয় পদার্থের ক্ষেত্রে বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগে আয়তন অনেক বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখবো যে কঠিন তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কঠিন তরল বায়বীয় যে পদার্থের সমস্ত যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো বৈশিষ্ট্য একসাথে কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি এই পাশে হচ্ছে পার্থক্যের বিষয়। এটা হচ্ছে কঠিন, এটা তরল, আর এটা হচ্ছে বায়বীয়। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে পার্থক্যের বিষয়। একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি অথবা আকর্ষণ। দুইটা অণুর মাঝখানে বা দুটো কণার মাঝখানে যে আকর্ষণ শক্তি বা আকর্ষণ, সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি অথবা আকর্ষণ। আর একটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আমরা পড়ছিলাম যেখানে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম সেখানে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। উল্টাভাবে বললে যেখানে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি সেখানে আন্তঃআণবিক দূরত্ব হবে সবচেয়ে কম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থ হচ্ছে সবচেয়ে বেশি আর দূরত্ব হচ্ছে সবচেয়ে কম। উল্টা, পরস্পরের উল্টা। আন্তঃআণবিক আকর্ষণ এখানে সবচেয়ে বেশি আর এখানে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। উল্টা, পরস্পরের উল্টা। আর তরলের ক্ষেত্রে আকর্ষণটা কঠিনের চেয়ে একটু কম আর দূরত্বটা কঠিনের চেয়ে একটু বেশি। কঠিনের চেয়ে কি একটু বেশি। কেমন? বায়বীয় পদার্থের আকর্ষণটা সবচেয়ে কম আর দূরত্বটা সবচেয়ে বেশি। দূরত্বটাই সবচেয়ে বেশি। কণার গতিশক্তি যে ছুটোছুটি করা যে কণার গতিশক্তি সেটা কঠিনের ক্ষেত্রে সবচেয়ে কম। কঠিনের ক্ষেত্রে কি সবচেয়ে, কারণ ওরা খুবই কনজাস্টেড অবস্থায় থাকে, ওরা কিন্তু ছুটোছুটি করতে পারে না। ছুটোছুটি যেহেতু করতে পারে না তার গতিশক্তি হবে সবচেয়ে কম। আর এটা যেহেতু একটু স্পেস পায় বা একটু একটু জায়গা পায়, এই জন্য ওরা একটু ছুটোছুটি করতে পারে, এই জন্য গতিশক্তিটা কঠিনের চেয়ে একটু বেশি। আর ওরা অনেক বেশি স্পেস পায়, বায়বীয় পদার্থে অণুগুলো অনেক বেশি স্পেস পায়, সেজন্য বায়বীয় পদার্থে কণার গতিশক্তিটা হবে সবচেয়ে বেশি। কণার গতিশক্তিটা কি হবে? সবচেয়ে বেশি হবে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এবার দেখব নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন। নির্দিষ্ট ভর হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে থাকে, তরল পদার্থের ক্ষেত্রেও থাকে, আবার বায়বীয় পদার্থের ক্ষেত্রেও থাকে নির্দিষ্ট আকার। শুধু কঠিন পদার্থে থাকে, তরল পদার্থেরও থাকে না, আবার বায়বীয় পদার্থেরও বা গ্যাসীয় পদার্থেরও থাকে না। নির্দিষ্ট আয়তন, আমি বারবার বলছিলাম কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে, তবে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে না। আমি বলছিলাম যে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন থাকে, আয়তন থাকে, তবে নির্দিষ্ট আয়তন থাকে না। মানে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন পুরোটা কি করে ফেলে? দখল করে ফেলে। আচ্ছা, আজকে আমাদের এই পর্বের সবচেয়ে লাস্ট টপিক হচ্ছে কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। তাহলে আগে আমরা সংজ্ঞা পড়বো, তারপর আমরা দেখবো যে এটাতে কি বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটু দেখি কেমন। সেটা হচ্ছে যে প্রথমে দুইটা দেখো তো, সংজ্ঞাটা দেখো। আন্তঃকণা আকর্ষণ শক্তি, দুইটা কণা, দুইটা অণু বা দুইটা পরমাণুর মাঝখানে আকর্ষণ শক্তি। তাহলে একটা জিনিস আকর্ষণ শক্তি পড়লাম আমরা, আকর্ষণ শক্তি। আর একটা হচ্ছে কণাগুলোর গতি শক্তি। তাহলে একটা হচ্ছে আন্তঃকোণ আকর্ষণ শক্তি, অন্তঃকোণ আকর্ষণ শক্তি, আর একটা হচ্ছে কণার গতি শক্তি।
কেমন? তাহলে এই দুইটা জিনিস দিয়ে দেখেন তো, সেটা হচ্ছে আকর্ষণ শক্তি আর গতিশক্তি। আকর্ষণ শক্তি আর গতিশক্তি, এই দুইটা জিনিস দিয়ে আমরা কঠিন তল ও বায়বীয় পদার্থের অবস্থা আমরা ব্যাখ্যা করব। অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্ব, সেটা হচ্ছে কণার গতি তত্ত্ব। তাহলে আমরা কি করব? আকর্ষণ শক্তি আর কণার গতিশক্তি, এই দুইটা জিনিস দিয়ে কঠিন পদার্থকে ব্যাখ্যা করব, তরল পদার্থকে ব্যাখ্যা করব, আবার বায়বীয় পদার্থকে কি করব? ব্যাখ্যা করব। আর এই ব্যাখ্যা করার যে তথ্যটা, সেটা হচ্ছে আমাদের কণার গতি তত্ত্ব। চলেন আমরা একটু দেখি এখানে কি লেখা হয়েছে। সেটা হচ্ছে যে প্রথমে লিখছে যে আমরা জানি কঠিন পদার্থ অণুগুলো খুব কাছাকাছি থাকে। আমি বারবার বলতেছি খুব কাছাকাছি থাকে, তবে একদম লাগানো অবস্থায় থাকে না, ওদের মাঝখানে দূরত্ব, একটুখানি দূরত্ব থাকে কিন্তু। ঠিক আছে, তাই এদের আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশি। আমি বলছি আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশি। ঠিক আছে, এবং কণাগুলো ছুটোছুটি করতে পারে না, তাই গতিশক্তি সবচেয়ে কম। তাহলে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, আর গতিশক্তি সবচেয়ে কম। ঠিক আছে, আমরা বলতে পারি যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি আকর্ষণ কঠিন পদার্থের ক্ষেত্রে, আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, আর একটা হচ্ছে গতিশক্তি হচ্ছে সবচেয়ে কম। গতিশক্তি হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে, এখন কঠিনকে তাপ দেওয়া হলে কি হবে? তাহলে কঠিনকে তাপ দেওয়া হলে কণাগুলা তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকবে, এবং ভাইব্রেট করতে থাকবে। কিছুটা গতিশক্তি প্রাপ্ত হবে, কিছুটা গতিশক্তি প্রাপ্ত হবে, ফলে আকর্ষণটা কমে যাবে। গতিশক্তি প্রাপ্ত হলে ওরা ছুটোছুটি করবে, ছুটোছুটি করে বাইরের দিকে যেতে চাইবে। বাইরের দিকে গেলে ওদের আকর্ষণ শক্তিটা কমে যাবে, আর দূরত্বটা, আন্তঃকণা দূরত্বটা বেড়ে যাবে। আন্তঃকণা দূরত্বটা কি হবে? বেড়ে যাবে। তাহলে আমরা কি বললাম? গতিশক্তি প্রাপ্ত হয়, ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়, আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়, এবং আন্তঃকণার দূরত্ব বেড়ে যায়। মানে দুটো কণার মাঝখানে, দুটো অণুর মাঝখানে বা দুটো পরমাণুর মাঝখানে যে দূরত্ব বা স্পেস আছে বা ডিস্টেন্স আছে, সেটা বেড়ে যায়। সেটা কি হয়? বেড়ে যায়। একে আমরা একে 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 আমরা কি বলতে পারছি, কি বলতেছি? তরল অবস্থা বলতেছি। মানে কঠিন পদার্থকে তাপ দিলে যখন ওরা একটু দূরে দূরে যায়, আকর্ষণ শক্তিটা কমে যায়, আর আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যায়, তখন সেটা কঠিন থেকে কোথায় কনভার্ট হয়? তরল অবস্থাতে কনভার্ট হয়। তারপর আরো তাপ দেওয়া হলে কি হয়? কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে লাগে। আরো যখন তাপ দিব আমরা, আরো গতিশক্তি কি পাবে? বৃদ্ধি পাবে। এবং একটা সময় বা এক সময় গতিশক্তি এতটাই বেড়ে যায় যে কণাগুলো আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে যায়। মানে প্রায় কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়, বা আকর্ষণ শক্তিটা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে, প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। তখন কি হয়? তখন ওটা বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে, বিক্ষিপ্তভাবে যে যেদিকে পারে সেদিকে ছুটে, যে যেদিকে পারে সেদিকে ছুটে। আর এই অবস্থাকে গ্যাসীয় অবস্থায় বলে বা বায়ু ব্যবস্থায় বলে। তাই গ্যাসীয় পথে নির্দিষ্ট আকার ও আয়তন কোনোটাই থাকে না। তাহলে আয়তন থাকে না, আমি বারবার বললাম, নির্দিষ্ট কিন্তু আয়তন থাকে না, তবে আয়তন থাকে। তাহলে আয়তন কোনটা? যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আয়তন পুরোটাই দখল করে ফেলে। সেটা যদি আমরা 5 মিটার কিউব যদি আয়তনের একটি পাত্রে যদি আমরা গ্যাস রাখি, ওই গ্যাসের আয়তন হবে 5 মিটার কিউব। আবার যদি 50 মিটার কিউব আয়তনের কোনো বড় পাত্রে যদি আমরা গ্যাসীয় পদার্থ রাখি, সে একই গ্যাসীয় পদার্থ বা একই পরিমাণ গ্যাসীয় পদার্থ রাখি, সেই ক্ষেত্রে ওই গ্যাসটার আয়তন হবে 50 মিটার কিউব। অর্থাৎ যে পাত্রে রাখা হয় তার পুরোটা দখল করে, পাত্রের আয়তনটাই হবে আমাদের গ্যাসীয় পদার্থের আয়তন। ঠিক আছে, আচ্ছা, যে পাত্রে রাখা হয় তার পুরোটা দখল করে ফেলে, আর এটাই হলো কণার গতি তত্ত্ব। কেমন? আচ্ছা, সেটা হচ্ছে যে ভাইয়া, আজকে আমাদের পর্বটা শেষ হয়েছে। আপনারা কোনো চিন্তা করবেন না, এই জিনিসগুলা বা এই খাতায় যা কিছু লিখছি সবকিছু আমি ছবি তুলে পিডিএফ আকারে আপনাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টের সেকশনে, যে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব। কেমন? আর আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা শুধু পড়ালেখা করে যান, তাতেই হবে ইনশাল্লাহ।